প্রপার ওয়েতে হার্ড ওয়ার্ক করতে আমাকে হেল্প করেছে ফিজিক্স ওয়ালা। নো ইস্যু ফর দ্যাট কমপ্লিটলি। তো ডেফিনেটলি দুটো এক্সাম তুমি ক্র্যাক করেছো, দ্যাট ইজ ভেরি নাইস কমপ্লিট। ওকে, মানে আজকে আমি যতটুকু যা করতে পেরেছি আমি পুরোটাই নার্সিং ওয়ালাকে ডেডিকেট করতে চাই। আর তারপরে হচ্ছে আমি নর্সেট 8-এরও ফর্ম ফিল আপ করেছিলাম। নর্সেট 8-এর প্রিলিমস আমি ক্র্যাক করি, 99% পেয়েছিলাম। মা বাবার কেমন রিয়াকশন যখন রেজাল্ট এলো? জাস্ট কিছু মার্কসের জন্য আমার কোয়ালিফাই হয়নি, তখন মানে ওটাতে আমি খুবই দুঃখ পেয়েছিলাম যে মানে। তো এটা তো মোস্টলি তোমার প্লেসমেন্ট হলেও বাড়ির কাছাকাছি হয়ে যাবে, এটা তো আরো একটা সুবিধা। আমি ইসিজি এইসব জিনিসগুলোতে মানে খুবই ঠিক ছিলাম, আমার জিনিসটা খুবই হার্ড মনে হতো। তারপরে আমি মোহিত স্যারের লেকচার দেখি, তারপর থেকে আমার মানে খুবই হেল্প হয়েছে। বিশেষ করে 10টা বই নিয়ে নিলাম, আমি এটা পড়ছি ওইটা পড়ছি, বাট কারেক্ট কিভাবে পড়তে হবে বা কিভাবে এগোতে হবে যদি আমার কাছে ওইটা ক্লিয়ার না থাকে। একদিন আমি এরকম ইউটিউবে নার্সিং ওয়ালার মানে কোনো একটা সম্ভবত নর্সেটেরই কোনো কিছু ক্যান্ডিডেটের ইন্টারভিউ দেখি। তো ওখানে দেখে আমার মনে হয় যে এত মানুষ যদি পারছে তাহলে আমি কেন পারবো না। তো ফার্স্ট অফ অল শ্রীতিমা, গুড ইভিনিং অ্যান্ড wish you a very congratulation that আজকে RRB result already out and you have already cleared your railway exam completely. তো শ্রীতিমা, তোমার কাছে একটু আমি এটা জানতে চাইছিলাম কি তোমার যখন রেজাল্ট আউট হলো তোমার কেমনি এক্সপিরিয়েন্স বা তুমি কি ফিল করছো অ্যাট দ্যাট মোমেন্ট কমপ্লিটলি? ওকে, ফার্স্ট অফ অল গুড ইভিনিং। ইয়েস। খুবই ভালো লাগছে, মানে বিয়ন্ড এক্সপেকটেশন, খুবই ভালো লেগেছে। ওকে, খুব ভালো। অ্যাকচুয়ালি আই ডু বিলিভ তোমার বাড়িও কলকাতাতে, তাই তো? হ্যাঁ। ওকে, তো আমার নাম রোহন দত্ত, আমি নার্সিং ডিপার্টমেন্টটা কমপ্লিটলি আমি টেক কেয়ার করি, ঠিক আছে? ইভেন আমার বাড়িও কলকাতা থেকে আমি বিলং করি। ওকে, তো তোমার একটু জার্নির ব্যাপারে আমি জানতে চাইছিলাম, জার্নি ইন দ্য সেন্স কি তুমি ক্লাস 10, 12 তারপর তোমার মাইন্ডে এমন কি এলো কি নার্সিং করতে হবে আমাকে, তারপরে তো রেলওয়ের এক্সামটা তুমি অ্যাপ্রোচ করলে, তো তোমার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? আচ্ছা, ফার্স্টে ক্লাস 12 এর পর আমার এগ্রিকালচার পড়ার ইচ্ছে ছিল। তো ওকে। তারপরে এগ্রিকালচারেও আমি অ্যাডমিশন নিয়েছিলাম, তার সাথে আমি মাইক্রোবায়োলজি অ্যাডমিশন নিয়েছিলাম। আর তখন ওকে। হচ্ছে জেনপাসের এক্সাম দিয়ে রেখেছিলাম, তো কাউন্সিলিং এর জন্য ওয়েট করছিলাম। তো যখন হচ্ছে কাউন্সিলিং হলো, তো আমি কলেজ অফ মেডিসিন যে এখানে বিএসসি নার্সিং করেছি ওখান থেকে। তারপরেই হচ্ছে গিয়ে ওখান থেকে পাস আউট হওয়ার পর আমি এখন একটা কলেজে ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর হিসেবে কাজ করি। ওকে। তো এই এখান থেকে মানে এই কলেজে জব করতে করতেই হচ্ছে গিয়ে আমার প্রিপারেশন নেওয়া। তো ওকে। তো মানে আগের মানে আমার ফার্স্ট কম্পিটিটিভ এক্সামের ফর্ম ফিল আপ হচ্ছে এই RRB, যেটা আগের ওকে। বছর রিলিজ হয়েছিল ফর্মটা। তারপরে হুম। আমি হচ্ছে জানুয়ারি মাসে এইমস 3 ফর্ম ফিল আপ করেছিলাম। হুম। তো ওটাও আমি ক্লিয়ার করেছি, আমার সিলেকশন হয়েছে ইএসআইসি তে। ভেরি নাইস, ভেরি নাইস। আর তারপরে হচ্ছে আমি নর্সেট 8-এরও ফর্ম ফিল আপ করেছিলাম। নর্সেট 8-এর প্রিলিমস আমি ক্র্যাক করি, 99% পেয়েছিলাম। কিন্তু ওকে, ভেরি নাইস। মেইনসটা জাস্ট কিছু মার্কসের জন্য আমার কোয়ালিফাই হয়নি, তখন মানে ওটাতে আমি খুবই দুঃখ পেয়েছিলাম যে মানে জাস্ট কিছু মার্কসের জন্য আমার হলো না। তারপরেই হচ্ছে গিয়ে তো আমি ওই ইএসআইসি টার জন্যই ওয়েট করেছিলাম, ওটার জয়েনিংটা এখনো হয়নি, ওটার প্রসেসটা একটু ওকে। ডিলে হচ্ছে ওই জন্য। তারপরে তো কালকে RRB রেজাল্টটা বেরিয়েছে। তো আমি এটা জানতে চাইছিলাম মানে তোমার পরবর্তী ইচ্ছা কি, তুমি কোনটা ফাইনালাইজ করছো, মানে তুমি RRBর দিকে যাবে না ইএসআইসি সেটা কমপ্লিট করবে? আসলে এখন একটু ডিসিশনটা পেন্ডিং আছে, মানে কালকেই রেজাল্টটা বেরিয়েছে, তো একটুখানি বাড়িতে কথা বলতে হবে একদম, একদম, এখনো। একদম। আচ্ছা, তো আপাতত মানে ইউ হ্যাভ টু অপশন ইন ইওর হ্যান্ড, দুটো অপশন তোমার কাছে অ্যাভেলেবল আছে, রাইট? তারপরে যেভাবে হ্যাঁ, ডিসিশন করে যেটা বেটার মনে হবে সেভাবে। এটা তুমি কোন জোনের জন্য এক্সাম দিয়েছিলে, কলকাতা জোনের জন্য? হ্যাঁ, হ্যাঁ, আমি কলকাতা জোনাল থেকেই ফর্ম ফিল আপ করেছি। আচ্ছা, আচ্ছা, তো এটা তো মোস্টলি তোমার প্লেসমেন্ট হলেও বাড়ির কাছাকাছি হয়ে যাবে, এটা তো আরো একটা সুবিধা। হ্যাঁ,
হ্যাঁ, ভেরি নাইস। মা বাবার কেমন রিয়াকশন যখন রেজাল্ট এলো? মা বাবা তো খুবই খুশি। আর আমার বাড়িতে বোন আছে, দিদা আছে। আচ্ছা, সবাই খুবই খুশি। মানে এটা তো দেখো দুটোই সেন্ট্রাল লেভেলের একটা এক্সাম, তাই না? তো ডেফিনেটলি হ্যাঁ, তুমি হ্যাঁ। এই দুটো এক্সাম ক্লিয়ার করেছো। হয়তো পরবর্তীকালে প্রিলিমসটা তোমার ক্লিয়ার হয়েছিল আগে, মেন্সটা হয়নি কোনো কারণে। নো ইস্যু ফর দ্যাট কমপ্লিটলি। তো ডেফিনেটলি দুটো এক্সাম তুমি ক্র্যাক করেছো। দ্যাট ইজ ভেরি নাইস কমপ্লিটলি। ওকে? আরেকটা জিনিস আমি তোমার কাছে এটা জানতে চাইছিলাম কি ফিজিক্স ওয়ালার তে তুমি যেটুকু ভিডিও লেকচার দেখেছো বা ফ্যাকাল্টিদের হয়তো ফলো করেছো, তোমার লাইফে বা এই প্রিপারেশনে কতটা তোমাকে হেল্প করেছে যদি একটু তুমি ডিটেলসে বলো? মানে আজকে আমি যতটুকু যা করতে পেরেছি আমি পুরোটাই নার্সিং বালাকে ডেডিকেট করতে চাই। মানে নিজের হার্ড ওয়ার্ক তো থাকে অবশ্যই, কিন্তু অবশ্যই। মানে প্রপার ওয়েতে হার্ড ওয়ার্ক করতে আমাকে হেল্প করেছে ফিজিক্স ওয়ালা। মানে ফিজিক্স ওয়ালা না থাকলে হয়তো আমি এটা অ্যাচিভ করতে পারতাম না। ডেফিনেটলি মানে আমার এটা মনে হয় একটা স্টুডেন্ট যখন একটা হার্ড ওয়ার্ক করছে, রাইট? তো আমাদের একটা রোড ম্যাপ হওয়া উচিত। মানে কেউ হ্যাঁ, ফিজিক্স হ্যাঁ। ওয়ালা বা নার্সিং ওয়ালা তোমাকে ওই রোড ম্যাপটা প্রোভাইড করে দিয়েছে কি তুমি ঠিক অ্যাপ্রোচে এগোচ্ছ কিনা, তাই না? মানে আমি এটা হুম, নয় কি একটা অবশ্যই। 10টা বই নিয়ে নিলাম, আমি এটা পড়ছি ওইটা পড়ছি, বাট কারেক্ট কিভাবে পড়তে হবে বা কিভাবে এগোতে হবে যদি আমার কাছে ওইটা ক্লিয়ার না থাকে, দেন ডেফিনেটলি হ্যাঁ, সেভাবে অপশন আসলে থাকবে না। হুম। মানে যখন আমার বিএসসির ফোর্থ ইয়ারের পরীক্ষা হয়ে যায়, আমি অ্যাকচুয়ালি মানে ক্লিনিক্যালে আসবো, মানে ক্লিনিক্যাল সেটিংসে জব করব, এটা আমার ঠিক এক্সপেকটেশন ছিল না। আমি যেই কারণে হচ্ছে কলেজে জয়েন করেছিলাম ক্লিনিক্যাল রাইট। ইন্সট্রাক্টর হিসেবে, আমার ইচ্ছে ছিল যে আমি টিচিং এর দিকেই এগোবো। কিন্তু হচ্ছে একদিন আমি এরকম ইউটিউবে নার্সিং ওয়ালার মানে কোনো একটা, সম্ভবত নর্থসেটেরই কোনো কিছু ক্যান্ডিডেটের ইন্টারভিউ দেখি। তো ওখানে দেখে আমার মনে হয় যে এত মানুষ যদি পারছে, তাহলে আমি কেন পারবো না। তারপরেই ডেফিনেটলি, হচ্ছে গিয়ে ডেফিনেটলি। আমি মানে ওই নর্থসেটের একটা ব্যাচ পারচেজ করি। তারপর ওখান থেকে আমি পড়তে স্টার্ট করি। ফার্স্টে মানে আমি খুবই কনফিউজ ছিলাম যে মানে কোন বই পড়বো। মানে বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম বলে, অনেক অপশনস থাকে, তো মানে কোনটা থেকে স্টার্ট করবো খুবই হ্যাপাজার্ড ছিল। তারপরে হচ্ছে আমি এই ফিজিক্স ওয়ালার একটা ব্যাচ পারচেজ করি, সেখান থেকে তারপরে প্রিপারেশন নেওয়া। ভেরি নাইস টু হিয়ার দ্যাট। কোনো একটা সাবজেক্ট তোমার মনে হয় কি এই সাবজেক্টটা খুব টাফ বা এখনো হয়তো তোমার মনে হচ্ছে ওই সাবজেক্টটা আমার এখনো অসুবিধা করে, এমন কোনো সাবজেক্ট তুমি ফেস করেছো? হ্যাঁ, ডেফিনেটলি। মানে আমি মেডিকেল সার্জিক্যাল নার্সিং, আপনি নিশ্চয়ই জানবেন যে মানে ইয়েস, ইয়েস, অনেক ভাস্ট সাবজেক্ট, মানে খুবই রাইট, ভাস্ট রাইট। সাবজেক্ট। আর বলতে গেলে ফোর্থ ইয়ার পর্যন্ত আমার কার্ডিওলজির পার্টটা খুবই উইক ছিল। আমি ইসিজি এইসব জিনিসগুলোতে মানে খুবই উইক ছিল, আমার জিনিসটা খুবই হার্ড মনে হতো। তারপরে আমি মোহিত স্যারের লেকচার দেখি, তারপর থেকে আমার মানে খুবই হেল্প হয়েছে। বিশেষ করে ইসিজি পার্টটা, কার্ডিওলজি পার্টটা আমি খুবই ভালো করে ওখান থেকে শিখতে পেরেছি। আর আরেকটা সাবজেক্ট হচ্ছে কমিউনিটি, যেটা হুম। কিনা মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর কাছে খুব বোরিং লাগে, মানে বিশেষ করে এপিডেমিওলজি পার্টটা বা হেলথ রাইট, প্রোগ্রামের যে রাইট। পার্ট গুলো আছে। তো সেগুলো মানে খুবই বোরিং, তাই জন্য হচ্ছে অনেক স্টুডেন্টসরাই হচ্ছে গিয়ে জিনিসটাকে অ্যাভয়েড করে, ইনফ্যাক্ট আমিও করতাম। তো মানে চন্দন স্যার যত ভালো করে পড়িয়েছে, মানে আমি খুবই গ্রেটফুল। ভেরি নাইস টু হিয়ার দ্যাট। আমি তোমার কাছে কিছু সাজেশন চাইছিলাম, ঠিক আছে? যারা ফিউচার অ্যাসপিরেন্ট আরআরবি এক্সাম দেবে, তুমি যদি তাদেরকে কিছু এক্সাম গাইডলাইন নিয়ে সাজেস্ট করতে পারো, কিভাবে প্রিপারেশন ভালো হতে পারে বা কি স্ট্র্যাটেজি ইউজ করলে বেটার হতে পারে, ওয়ান লাইনার তুমি যদি কোনো কিছু সাজেস্ট করতে পারো। আমি ফার্স্টেই বলবো বেসিক্স ক্লিয়ার করতে। মানে থিওরি যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ মানে কম্পিটিটিভ লেভেলে যাওয়া যাবে না। যতক্ষণ না বেসিক্স প্রতিটা সাবজেক্টেই আগে হচ্ছে লাইন বাই লাইন থিওরি পড়তে হবে, জিনিসটাকে ভেতর থেকে বুঝতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমি এমসিকিউ করা বা অন্যান্য পার্টে যাওয়া স্টার্ট করতে পারি। আর বিশেষ রাইট। করে আরআরবির জন্য, যেহেতু মানে মানে নন নার্সিং পার্ট 30 মার্কস থাকে, তো সেটাতেও একটুখানি হার্ড ওয়ার্ক করতে হবে, বিশেষ করে ম্যাথস, রিজনিং, জিকে, হুম। এগুলোর জন্য একটু হার্ড ওয়ার্ক করতে হবে। রাইট, রাইট। কেন কি ম্যাথসটা দেখো অনেকদিন কালচারে ছিল না, তাই না? তো এই সাবজেক্ট হ্যাঁ, গুলো না হ্যাঁ, প্রিপেয়ার অবশ্যই। করলে তো আই ডু বিলিভ 10 মার্কস বা 10 মার্কস বা 10টা কোয়েশ্চেন কমপ্লিটলি ছিল, তাই তো? তো এটা হুম, হুম, হুম। ভালোভাবে না প্রিপেয়ার করলে তো কালচারে সেভাবে না থাকলে ওই জায়গাটা একটা প্রবলেম চলে আসবে, রাইট? হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডেবল। অ্যান্ড হ্যাঁ, সি দিস ইজ আ ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট, তো ডেফিনেটলি ইউ উইল বি ট্রিটিং আ পেশেন্ট, হ্যাঁ না? তো
তোমাকে ওই কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয়, একটা কনসেপ্টের মধ্যে 10টা এমসিকিউ আসতে পারে কোয়েশ্চেন, রাইট? বাট একটা এমসিকিউ এর মধ্যে 10টা কনসেপ্ট আসবে না। তো ডেফিনেটলি কনসেপ্ট আমার ক্লিয়ার হয়ে গেলে আমি এমসিকিউ গুলো ক্লিয়ার করে নিতে পারবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ডেফিনেটলি। আর আমি আরেকটা সাজেশন দিতে চাই যে হুম। বেশি করে মানে থিওরি ক্লিয়ার হয়ে যাবার পর বেশি করে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতে। মানে আমি যত এমসিকিউ প্র্যাকটিস করব, আমি মানে তত আমার কনফিডেন্সটা ইয়েস। বিল্ড হবে। আমি পরীক্ষায় তত মাথাটা কাম রেখে পরীক্ষা দিতে পারবো। সেটা আমার মনে হয়েছে আর কি পার্সোনালি। এটাই। মানে ডেফিনেটলি, মানে এটা শুধু এই এক্সামের ক্ষেত্রে নয়, রাইট? আমি যতটা আমার প্রিপারেশন থাকবে, যত মাল্টিপল আমি এমসিকিউস সলভ করব, আমার তত কনফিডেন্ট লেভেল হাই হয়ে যাবে। এটা তো সব এক্সামের হুম। ক্ষেত্রেই মানে কমপ্লিটলি অ্যাপ্রোচেবল। রাইট, রাইট, রাইট। ওকে শ্রীতিমা, তো খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। অবশ্যই আমি পরবর্তীকালে জানবো তুমি কোন কোন পোস্টিং এর দিকে যাবে। ডেফিনেটলি আরআরবির দিকে যাবে না ইএসআইসি তুমি চুজ করছো, ঠিক আছে? ফিজিক্স ওয়ালা, নার্সিং ওয়ালা টিমের থেকে তোমাকে ডেফিনেটলি আমাদের এন্ড থেকে অনেক কংগ্রাচুলেশন আমরা জানাচ্ছি। অ্যান্ড ইভেন দো অনেক কিছু সারপ্রাইজও প্ল্যান করা হয়েছে, সেটা টাইম বেসিসে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? অ্যান্ড once again, thank you very much for joining this meet and congratulations to you for both the exam you have cleared completely. Okay? থ্যাংক ইউ সো মাচ। Oh, okay. Thank you and all the best for your future journey.